মহিলা রোগীদের যেমন তাদের আফটার মেনোপজ যাদের মাসিক বন্ধ হয়ে যায়, এরপরে তাদের হরমোনাল চেঞ্জের কারণে আসলে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার একটা চান্স থাকে। হাঁটু ব্যথা হওয়ার অন্যতম একটি কারণ হলো অস্টিওআর্থ্রাইটিস। এছাড়া মাসেল, টেন্ডন, লিগামেন্টের কথা বললাম, তাদেরও যদি কোনো প্রদাহ হয় তাহলেও এই হাঁটু ব্যথা হতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিভয়েসের নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথনের আজকের পর্বে। আমাদের প্রত্যেকের বাসাতেই কিছু বয়স্ক মানুষ থাকেন, তাদের অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা তারা প্রায়ই বলেন যে হাঁটুতে ব্যথা বা এই ধরনের অনেক একটা কমপ্লেইন্ট, এবং আমরা এই সমস্যাটি নিয়েই মূলত আজকে কথা বলবো। এবং আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ মাসুদ রানা, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারি ডিপার্টমেন্ট, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, এবং স্যার কনসালটেন্ট হিসেবে আছেন ল্যাবেইড ক্যান্সার ও সুপার স্পেশালিটি হাসপাতাল, ধানমন্ডি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত বোধ করছি। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যতটুকু সম্ভব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। স্যার, আমরা প্রথমেই জানতে চাইব যে হাঁটুতে ব্যথার কারণগুলো আসলে কী কী হইতে পারে? হাঁটুতে ব্যথার কারণগুলোর আগে একটু আমরা বলে নিই যে আসলে হাঁটুটা কিভাবে তৈরি হচ্ছে আর কি। আমরা একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোশন, মোশন ইজ লাইফ। তো আমাদের জীবনে চলার জন্য সবচেয়ে যে জয়েন্টটা, আমাদের শরীরের অঙ্গের যে জয়েন্টটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো নি জয়েন্ট বা হাঁটু বা অস্থিসন্ধি আমরা যেটা বলি। এই জয়েন্টটি সাধারণত তৈরি হয় তিনটি হাড়ের মাধ্যমে, তিনটি হাড়ের সংযোগস্থলে, এবং এই হাড় তিনটি ছাড়াও এর আশেপাশে কিছু লিগামেন্ট, মাসেল এবং টেন্ডন, কিছু ক্যাপসুল থাকে, এগুলো দিয়ে তৈরি হয়। সাধারণত এই যে স্ট্রাকচারগুলো যেগুলো দিয়ে এই হাঁটুটা তৈরি হচ্ছে, সেগুলোর কোনো সমস্যা হলেই আসলে হাঁটু ব্যথা হয়। এই হাঁটু ব্যথা হওয়ার অন্যতম একটি কারণ হলো অস্টিওআর্থ্রাইটিস। এছাড়া মাসেল, টেন্ডন, লিগামেন্টের কথা বললাম, তাদেরও যদি কোনো প্রদাহ হয় তাহলেও এই হাঁটু ব্যথা হতে পারে। এছাড়াও কিছু ইনফেকশনজনিত কারণ এবং কিছু বাতের কারণেও এই হাঁটু ব্যথায় আমরা ভুগতে পারি। স্যার, আপনি অস্টিওআর্থ্রাইটিসের কথা বলছিলেন। স্যার, আমরা যদি একটুখানি জেনে নিই যে স্যার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার রিস্ক ফ্যাক্টরগুলো স্যার কী হতে পারে বা কোন কারণে এগুলো দেখা যেতে পারে? আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস মানে হলো অস্থির, মানে আমাদের হাঁটু বা অস্থির যে প্রদাহ, সেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলতেছি। এইটার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কারণে আসলে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। তার মধ্যে যে প্রধান এবং অন্যতম কারণ যেটা ইনএভিটেবল কারণ, মানে যেটাকে আমরা রোধ করতে পারবো না, সেটার প্রধান কারণ হলো বয়স। বয়সের সাথে সাথে মানুষের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার একটা চান্স বেড়ে যায়। এছাড়া মহিলা রোগীদের যেমন তাদের আফটার মেনোপজ যাদের মাসিক বন্ধ হয়ে যায়, এরপরে তাদের হরমোনাল চেঞ্জের কারণে আসলে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার একটা চান্স থাকে। আমাদের সৃষ্ট যে কারণটা সবচেয়ে বেশি এফেক্ট করে, সেটা হলো আমাদের ওভারওয়েট, আমাদের ওজন বেড়ে যাওয়া। আমাদের হাইট ওয়েট অনুসারে যে ওজনটা থাকার কথা, সেটা যদি অনেক বেড়ে যায় তাহলে এই অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এছাড়াও আরও কিছু রোগ, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, মানে বাতের যে রোগ থাকে, তাদের অস্টিওআর্থ্রাইটিস হয়। এছাড়া জেনেটিক্স কিছু ফ্যাক্টরও থাকে, যেটার কারণে অনেকের আর্লি অস্টিওআর্থ্রাইটিসে ভুগতে পারেন। এছাড়াও আরও কিছু কারণ আছে, যে কোনো কারণে যদি সে আঘাতপ্রাপ্ত হয় হাঁটুতে, ইয়াং বয়সে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, আমরা অনেকে বলি লিগামেন্ট ইনজুরি হলে, অথবা তার অস্থির যদি ভেঙে যায়, হাঁটুর হাড়গুলো যদি ভেঙে যায় কোনো অ্যাক্সিডেন্টের কারণে, এরপরেও তার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপড হওয়ার চান্স থাকে। একটা জন্মগত কারণেও আমরা অস্টিওআর্থ্রাইটিস পেয়ে থাকি। অনেকের জন্মগতভাবেই হাঁটু বাঁকা থাকে, আমরা জেনু ভ্যারাস বালগাম বলি, ভেতরের দিকে বাঁকা থাকে অথবা বাইরের দিকে হাঁটুটা থাকে। এদের আমরা দেখি যে বয়স যখন বাড়ার সাথে সাথে তাদের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে।
জি স্যার। স্যার যদি স্যার আমি একটুখানি ক্লিয়ার হয়ে যাচ্ছি, অস্টিওআর্থ্রাইটিস ব্যাপারটা তো স্যার ডাক্তারদের একটা টার্ম। সো একজন রোগী তো আসলে জানেন যে তার হাঁটু ব্যথা হচ্ছে বা ফুলে গেছে বা এমন কোন একটা সমস্যা। সো এই ব্যাপারটাকে যদি আরেকটুখানি আমাকে সহজ করে বলার, সহজ করে যদি আসলে আমরা যে একটু আগে যেটা বললাম যে দুইটা হাড়, যেমন আমরা ফিমার বলি, ফিমার একটি বড় যে থাইয়ের যে শেষ অংশটা এবং লেগের যে উপরের অংশটা, এইটা তিনটা হাড় দিয়ে গঠিত হয়। যেমন একটা হলো টিবিয়া বলি নিচের অংশে, উপরের অংশে নিচে বলি ফিমার। এই দুইটা হাড়ের যে সংযোগস্থলটা, এইটা অলওয়েজ আমাদের মুভ করতে হয়। এই মুভমেন্টটা যেন অনেক বেশি স্মুথ হয়, গ্লাইডিং হয় এবং এইটার যেন ফ্রিকশন কম হয়, সেই জন্যে আল্লাহ আমাদের এই হাঁটুর উপরে এক ধরনের কাভার দিয়ে দিয়েছেন, সেটাকে আমরা বলি কার্টিলেজ। হ্যাঁ, এই কার্টিলেজ বলি, এবং এই জয়েন্টের ভিতরে কিছু ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, এগুলোই আমাদের হার্টের জয়েন্টটাকে, মুভমেন্টটাকে স্মুথ করতেছে। কোনো কারণে যদি এই যে কার্টিলেজ, যেটা আমরা বলি শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, গ্লাইডিং হিসেবে কাজ করে, এটা যদি কোনো কারণে নষ্ট হতে থাকে, তখনই হাঁটু আমাদের ভাঁজ করা, সোজা করার সময় ফ্রিকশন হতে থাকে বা ঘর্ষণ হতে থাকে এবং এর ফলে প্রদাহ তৈরি হতে থাকে। সেই প্রদাহটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস সহজ বাংলায় বলি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা এখন স্যার একটা ছোট্ট জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আমি একজন রোগী, আমার হাঁটুতে ব্যথা হচ্ছে। সো আমি কখন আসলে মানে একজন ডাক্তারকে দেখাবো, মানে আমার ওই পয়েন্টটা কি আসলে? আচ্ছা, এইটা ব্রড টার্মে বলা যেতে পারে, যেমন অস্টিওআর্থ্রাইটিসের কারণে কখন দেখাবেন, আর ইন জেনারেল হাঁটু ব্যথার জন্য কখন দেখাবেন, দুটোই আলাদা করে বলি। দুটো আলাদা করে। যেমন হাঁটুর ব্যথার কিছু ইমার্জেন্সি কজ আছে, যেমন কোনো কারণে যদি হাঁটুর ভিতরে ইনফেকশন হয়ে যায়, আমরা এটাকে সেপটিক আর্থ্রাইটিস বলি, এইটা ইমিডিয়েটলি ডাক্তারকে দেখাইতে হবে। এটা রোগী বুঝবেন কেমন? লাল হয়ে যাবে বা প্রচন্ড ব্যথা হবে, প্রচন্ড ব্যথা হবে, কোনোভাবেই এই ব্যথা নিরাময় হতে থাকবে না। হাঁটুটা অনেক বেশি ফুলে যাবে, অনেক বেশি লাল হয়ে যাবে হাঁটুর উপরের অংশ, এবং তার সাথে সাথে জ্বরও থাকতে পারে। এটা হলে বুঝতে হবে যে তার হাঁটুতে কোনো ইনফেকশনের জনিত কোনো কারণ আছে। আমরা একটু আগেই যেটা বললাম যে অস্টিওআর্থ্রাইটিসে কিন্তু আসলে এত সিভিয়ার ব্যথা হয় না, অনেক প্রচন্ড ব্যথা হয় না। রোগী রেস্ট নিলে ব্যথা থাকে না, তার হাঁটা চলার সময় অথবা বসার সময়, সিঁড়িতে ওঠা নামার সময় পেইন ফিল করে। বাট সেপটিক আর্থ্রাইটিস হলে সেরকম না। এছাড়াও গাউট কন্টিনিউয়াস এবং সিভিয়ার পেইন, ইন্ট্রাক্টেবল পেইন, হয়তো ব্যথার ওষুধ খেলেও তার ব্যথাটা কমতেছে না, এরকম হলে আমরা আসি। এছাড়া হলো গাউটারি আর্থ্রাইটিস নামে একটা রোগ আছে, যেমন আমরা এখানে ক্রিস্টাল ডিপোজিশন বলি। সহজ বাংলায় আমরা অনেক খাবারের সাথে আমাদের শরীরে অ্যাসিড, অনেকেই হয়তো জেনেও থাকবেন, ইউরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড বেড়ে গেলে তখনও এক ধরনের প্রদাহ হয়, তখনও ব্যথাটা অনেক বেশি প্রদাহ হয়, অনেক বেশি ব্যথা হয়। সেই সব ক্ষেত্রে আমাদের ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হয়। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হয়। প্রাইমারি স্টেজে হয়তো বা যেতে হয় না, কিন্তু যখন অস্টিওআর্থ্রাইটিসটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়, ওষুধে নর্মাল ওষুধগুলোতে কাজ হচ্ছে না, অথবা আমরা যে স্বাভাবিক ব্যায়াম বলি, আমাদের অ্যাক্টিভিটিসের মডিফিকেশন বলি, এগুলো করেও যখন ব্যথা কমতেছে না, তখন আমরা পরামর্শের জন্য অবশ্যই চিকিৎসার শরণাপন্ন হতে হবে। স্যার, আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক রোগী যখন আমরাও যখন রোগী হিসেবে থাকি, তখন আসলে ব্যথা হইলে বা হাঁটুর ব্যথাই যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি, দেখা যাচ্ছে যে আমাদের সামনে অনেকগুলো বিশেষজ্ঞ আছেন। কথার কথা হইতে পারে যে একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ আছেন, একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ থাকতে পারেন, একজন রিউমাটোলজিস্ট থাকতে পারেন। সো সবাই কিন্তু আমরা দেখতেছি যে পেইনের ম্যানেজমেন্টটা করতেছেন। তাহলে এই ব্যথাগুলোর চিকিৎসার জন্য একজন রোগী হিসেবে আমি আসলে কীভাবে সিদ্ধান্ত নিব যে আমার আসলে কোন বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? আচ্ছা, প্রিলিমিনারি স্টেজে আপনার আশেপাশে এই তিন ধরনের যে ডাক্তার বললেন, যেই কোনো বিশেষজ্ঞর কাছেই আপনি এই রোগের জন্য যেতে পারেন। হ্যাঁ, এখন এরপরে প্রাইমারিলি যিনি যখন সেটা ডিসাইড করবেন যে আসলে এটা কি রিমাটোলজি মানে বাতজনিত কোনো রোগের কারণে হয়েছে কিনা, সেক্ষেত্রে সে রিমাটোলজিস্টের কাছে রেফার করতে পারেন, অথবা অর্থোপেডিশিয়ানের যখন যদি কোনো রোগী রিমাটোলজিস্টের কাছে গেলেন, দেখলেন যে অস্টিওআর্থ্রাইটিসটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, তখন সে দরকার হলে যদি সার্জারি লাগে তখন সে অর্থোপেডিশিয়ানের কাছে রেফার করতে পারেন। বাট প্রিলিমিনারি স্টেজে এই তিনজন বিশেষজ্ঞ ডাক্তারই এই রোগের চিকিৎসা সাধারণভাবে দিতে থাকেন। আপনার বাসার কাছে রিলায়েবল যে বিশেষজ্ঞই পান, ওনারা আপনাকে অবশ্যই সৎ পরামর্শ দিতে পারবেন। আশা করি এটাতে আপনারা ভালো থাকবেন।
কোমর ব্যথা তো খুব কমন একটা সমস্যা। তো এই কোমর ব্যথার রোগীরাও কি আসলে হাঁটুতে ব্যথা নিয়ে আসতে পারেন কিনা? অবশ্যই নিয়ে আসতে পারেন, 2-3টা কারণের জন্য। এক, কোমর ব্যথাটাই অনেক সময় হাঁটু পর্যন্ত ছড়িয়ে যায়, এটা অনেক কমন একটা জিনিস। অথবা যে রোগী কোমর ব্যথায় ভুগতেছেন সে হাঁটু ব্যথাতেও ভুগতেছেন, একসাথে 2টা রোগও তার থাকতে পারে। তো কোমর ব্যথার রোগী এটাতে ভুগতেই পারে, হাঁটু ব্যথাতে ভুগতেই পারেন। আচ্ছা, মানে ব্যাপারটা কি এমন হইতে পারে স্যার, আমি ব্যথা পাচ্ছি হাঁটুতে, আমি এসে একটা এক্সরে করলাম, হাঁটুতে কোনো সমস্যা নাই, সো হইতে পারে যে আমার মাঝে ব্যথা? হতে পারে, এটা হতে পারে। অনেক সময় PLID রোগ বলি আমরা, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যখন এটা নার্ভে কম্প্রেশন করে তখন ওই কোমর ব্যথাটা হাঁটু পর্যন্ত অনেক সময় ছড়িয়ে যায়। ইভেন আমরা হিপ জয়েন্ট, যে আমাদের উরুর যে হাড় বলি, এখানের অনেক ব্যথাও ওখানেও থাকে, আবার হাঁটুতেও থাকে। দেখা যাবে যে হাঁটুতে এক্সরে করলে কোনো সমস্যা নাই, বাট তার উরুর কারণে ওখানে সমস্যা আছে একটা। স্যার, হাঁটুতে বা হাঁটু ব্যথাতে রোগীদেরকে কি কি সাধারণ পরীক্ষা নিরীক্ষা আসলে করা হয়? হাঁটু ব্যথার জন্য আসলে পরীক্ষা নিরীক্ষার মধ্যে প্রথম এবং প্রধান যদি আমরা একটা পরীক্ষা বলি, সেটা আমরা প্রথমে একটি নর্মাল এক্সরে করতে পারি। এক্সরেতে আমরা হাঁটু ব্যথার অনেকগুলো ফাইন্ডিংস দেখেই আসলে ডায়াগনোসিস করতে পারি যে এটা অস্টিওআর্থ্রাইটিসের কারণে হচ্ছে। কিন্তু আমরা যে বললাম যে অনেকগুলো কারণের জন্য হাঁটু ব্যথা হতে পারে, সেগুলো আমরা আসলে ডিফারেন্সিয়েট করার জন্য, আলাদা করার জন্য আরও কিছু পরীক্ষা করা যেতে পারে। যেমন আমরা হাঁটুর ভেতর থেকে ফ্লুইডটা টেনে অনেক সময় দেখি যে আসলে এটা বাতরোগের কারণে কিনা বা গাউটের কারণে কিনা, সেটাও দেখতে পারি। এছাড়া আমরা ইনফেকশন দেখার জন্য নর্মাল CBC কাউন্ট করতে পারি। কিছু হরমোনাল অ্যাসোসিয়েশন থাকে, যেমন হাইপোথাইরয়েড রোগীদের, যারা থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সিতে ভুগতেছেন, সেই সব রোগীরাও কিন্তু অনেক সময় হাঁটু ব্যথা বা হাঁটুর ব্যথাতে অনেক বেশি ভুগেন আর্লি। সেই সব ক্ষেত্রে আমরা হাঁটুর থাইরয়েড ফাংশন টেস্টটাও করতে পারি। কিন্তু অ্যাডভান্স কেসগুলোর ক্ষেত্রে অনেক সময় MRIও পর্যন্ত লাগে, বাট এটা খুব রেয়ারলি, আমরা একদম লাস্ট স্টেজে যে এরকম MRI করাইতে পারি। তাহলে গ্রসলি যদি বলি, তাহলে একটা হচ্ছে এক্সরে, একটা প্লেন এক্সরে, একটা হচ্ছে আপনার ফ্লুইড অ্যাসপিরেশন করতে পারি, আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, RA ফ্যাক্টর, মানে বাতরোগের জন্য 2টা পরীক্ষা, RA ফ্যাক্টর, NTCCP পরীক্ষা করতে পারি, আর হরমোনাল হাইপোথাইরয়েডের জন্য থাইরয়েডের জন্য দেখতে পারি। কোনো লিগামেন্ট ইনজুরি আছে কিনা এইটা অ্যাসোসিয়েটেড থাকে দেখতে চাইলে আসলে আমরা MRI দেখি আর কি। অনেক সময় দেখা যায় যে যেসব রোগী আউটডোরে আসেন বা চেম্বারে আসেন, দেখা যাচ্ছে তারা বেশ কিছু ঔষধ আগে ফার্মেসি থেকে বা কোনো কোয়াককে দেখিয়ে তারপর ব্যাপারটাকে আরো বেশি কমপ্লিকেট বা একটু জটিল করে আপনার কাছে আসছেন। তো এইসব রোগীদের জন্য বা যারা আসলে এমন ওষুধ খাচ্ছেন, তাদের জন্য স্যার আমাদের বা একজন ডাক্তার হিসেবে স্যার আপনার পরামর্শ কি? আসলে এইভাবে ওষুধ খাওয়াটা আসলে কখনোই ঠিক না। যারা কোয়াক বা ফার্মেসিতে যেয়ে যখন একজন রোগী ব্যথার ওষুধ চান, তারা আসলে প্রোটোকল অনুসারে আমাদের একটা গাইডলাইন আছে। আমরা প্রথমে হাঁটু ব্যথার হলে জাস্ট নর্মাল প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করি, একটা টপিক্যাল NSAID-তে করি। কিন্তু ফার্মেসিতে গেলে তখন মানে ফার্মাসিস্ট বা একজন কখনোই এই প্যারাসিটামল দিয়ে শুরু করবে না, সে হয়তো একটা অনেক পাওয়ারফুল NSAID দিয়ে শুরু করবে, এবং আপনি হয়তোবা ওটা খেয়ে আরামও পেলেন এবং সেটা কন্টিনিউয়াসলি খেতে থাকলেন। সেই ক্ষেত্রে এই প্রলং টাইম NSAID খাওয়ার যে কমপ্লিকেশনগুলো, এটাতে আপনার ভুগতে হবে। অনেক সময় কোয়াকেরা আমাদের ইনভেরিয়েবলি স্টেরয়েড ড্রাগ, যেটা অনেক বেশি ক্ষতিকর, আপনারা সবাই জানেন, এইটা দিয়ে থাকে। এটা খেলে রোগীরা অনেকে আরাম পায়, এবং সে এই আরাম পাওয়ার কারণে সে কন্টিনিউয়াসলি, আমরা অনেক রোগী দেখি যে 2-3 বছর ধরে এই ওষুধ এইভাবে ইন্টারমিডিয়েটলি খেয়ে আসতেছে। এটা তার শরীরের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে থাকতে পারে। সেই জন্য আসলে এইভাবে ওষুধ খাওয়া, মানে প্রেসক্রিপশন ছাড়া ডাক্তারের পরামর্শ ওষুধ খাওয়া আসলে ঠিক না। স্যার, অস্টিওআর্থ্রাইটিসকে আমরা দেখছি যে বলা হয় যে এ উন্ড দ্যাট ডাজন্ট হিল। তাহলে মানে আমাদের এই অস্টিওআর্থ্রাইটিসের যে চিকিৎসার কথা আমরা বলছি, এর মূল উদ্দেশ্য আসলে কি? যে রোগীর কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করে রাখা একটুখানি, বা ব্যথাটাকে কমায় রাখা, এমন কি কিছু কিনা? আসলে অস্টিওআর্থ্রাইটিসটা মূল চিকিৎসা কিউরেটিভ চিকিৎসা, এটা আপনি যেভাবে বলে, এটা কিউরেটিভ কোনো চিকিৎসা না। আমাদের চেষ্টা করতে হবে যে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়। প্রিভেনশনটা বেটার এখানে। হ্যাঁ, আর কারো যদি অস্টিওআর্থ্রাইটিস হয়েই যায়, সেই ব্যথাটা যেন সহনীয় মাত্রায় থাকে, বা ওষুধের একদম সিম্পল ওষুধের মাধ্যমেই যেন সে লাইফস্টাইলটা চালিয়ে যেতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এর জন্য আমাদের আসলে কিছু করণীয় বিষয় আছে। তার লাইফস্টাইল মডিফিকেশন করা, তার ওজন কমানো, তার অ্যাক্টিভিটিস বাড়ানো,
কি কিছু নিষেধ আছে, যাদের অ্যাডভান্স হয়ে যাচ্ছে তাদের কিছু নিষেধ মেনে চলা, এই জিনিসগুলো মেনটেন করা, তার কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করা, এটাই মূল উদ্দেশ্য। স্যার, অস্টিওআর্থ্রাইটিস যদি একজন রোগীর হয়েই যায় বা ডায়াগনোসিস হয়ে যায়, সেক্ষেত্রে একজন রোগীর কী কী চিকিৎসা এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল আছে বা আমরা কীভাবে চিকিৎসা করি? চিকিৎসাটা আসলে আমরা এটাকে আসলে অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসাটাকে আমরা 3টা ভাগে ভাগ করে বলি। একটা হলো নন ফার্মাকোলজিক্যাল, মানে কোনো আমরা ওষুধ দিব না, যেটা সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট। কিছু ফার্মাকোলজিক্যাল চিকিৎসা আছে, আর অ্যাট দ্য এন্ড আমরা যেটা করি সার্জিক্যাল কিছু চিকিৎসা আছে। নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসার মধ্যে ফার্স্টে হলো পেশেন্ট এডুকেশন। আমরা এক্সরে করানোর পরে এটা আমরা অনেক রোগীকেই বলতে শুনি যে আমার হাঁটুতে তো ক্ষয় হয়ে গেছে, সেই প্রথমেই এই রোগটা নিয়ে অনেক বেশি প্যানিক হয়ে যায়। আমাদের পেশেন্টকে এডুকেশন দিয়ে বলতে হবে আপনার যেমন চুল দাড়ি পাকতেছে, আপনার বয়সের ছাপ যেমন মুখে চলে আসতেছে, হাঁটুরও কিছু বয়সজনিত চেঞ্জ হচ্ছে, সেটাই আসলে অস্টিওআর্থ্রাইটিস। এটা নিয়ে আপনার হাঁটুর ক্ষয়, এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা তাকে ইনশিওর ফার্স্টে করতে হবে, না হলে সে প্যানিক হয়ে গেলে সব কিছুই আসলে ডিফিকাল্ট ম্যানেজ করা। এইটা হলো পেশেন্ট এডুকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আমরা পেশেন্টকে এডুকেট করবো যে তার ওয়েটটা যেন না বাড়ে, আর ইয়াং এইজের ক্ষেত্রে আমরা বলবো অ্যাক্টিভিটিটা যেন বাড়ে, মাসেল বিল্ড আপটা অ্যারাউন্ড দ্য জয়েন্ট, যে মাসেলগুলো আছে, লিগামেন্টগুলো আছে, এটা যত বেশি স্ট্রং হবে তত হাঁটুর উপরে প্রেশারটা কমবে। আসলে হাঁটুর মধ্যে দিয়ে আমাদের শরীরের সব প্রেশারটা যাচ্ছে। আমরা বলি টোটাল যে বডি বলে যে 5 গুণ বেশি বেড়ে যে হাঁটুতে নামতেছে। সো আমার ওয়েটটা যদি 20 কেজি থাকার কথা, সাপোজ 60 কেজি থাকার কথা, আমার ওয়েট যদি 90 কেজি হয়, হাঁটুকে সারা জীবন 20 কেজি ওজন বেশি বহন করতে হইতেছে, সেটা অবশ্যই হাঁটুর জন্য আর্লি অস্টিওআর্থ্রাইটিসের একটা কারণ। সেই জন্য ওজন কমানো একটা অবশ্যই জরুরি। এছাড়াও কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিওথেরাপি আমরা বলি। হাঁটু ব্যথা যখন হয় তখন অনেকেই ঠান্ডা গরমের ছেক নিয়ে আরাম পায়, এটা নিয়ে ভয়ের কিছু নাই। আপনারা ছেক অথবা ঠান্ডা পানির ছেক দুইটাই নিতে পারবেন, গরম পানির ছেক বা ঠান্ডা পানির ছেক, এটা দুইটাই নিতে পারেন। অনেকে ঠান্ডা পানির ছেকটা টলারেট করতে পারে, অনেকে গরম পানির ছেকটা টলারেট করতে পারে। সেক্ষেত্রে গরম পানির ছেক যেমন বাসায় মানে যেগুলো ফার্মেসিতে পাওয়া যায়, হট ওয়াটার ব্যাগ যেগুলো পাওয়া যায়, ওর মধ্যে গরম পানি দিয়ে এগুলো দিয়ে করতে পারবেন। আর কোল্ড প্যাকটা অনেক সময় দেখা যায় যে অ্যাকিউট যাদের অনেক বেশি গরম হয়ে গেছে, অনেক বেশি ফুলে গেছে, তখন আমরা কোল্ডটা দিয়ে থাকি। সেক্ষেত্রে বাসায় কেউ ব্যবহার করতে পারে? বাসায় জাস্ট ফ্রিজের যে বরফ সেটা অথবা একটা কাপড়ের মধ্যে নিয়ে উপরে জাস্ট রাখলেই হবে, বাট কোনো মালিশ করা যাবে না, এটা হলো ম্যান্ডেটরি। মালিশ করা যাবে না, সরষের তেল বা এমন মালিশটা নিষেধ। মালিশটা আমরা একদমই নিষেধ করি, এটাতে আরো ইনজুরি। এছাড়া আকুপাংচার আরো কিছু রেমেডিজ আছে, সেগুলো করতে পারে। মূলত এক্সারসাইজটা মাসেল বিল্ডিং মধ্যে এক্সারসাইজটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের এই হাঁটুর মাসেল যে কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং মাসেল, এইটা যত বেশি বিল্ড আপ করা যাবে, যার যত বেশি বিল্ড আপ সে তত কম হাঁটুর ব্যথাতে ভুগবে। আচ্ছা, এরপরে আসি আমাদের কিছু ফার্মাকোলজিক্যাল। স্যার এখানে একটু ইন্টারাপ্ট করি, যে কিনা জিম করতেছে, ব্যায়াম করতেছে, তার কি তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা কম? অনেকটা কম। তার কারণ তারা অনেক বেশি মাসেল, সেই জন্যই আমরা দেখি না যে জিমন্যাস্ট যারা, তারা হাঁটুকে কত বেশি ফ্লেক্সিবল করতেছে, কত বেশি রাউন্ড করতেছে। ওদের তো আবার লিগামেন্ট ইনজুরি বা এই টাইপের ইনজুরি বেশি, সেটার চান্স থাকে, বাট এই রোগটা কম হবে। জি, এই স্যার এটা নন ফার্মাকোলজিক্যাল গেল। নন ফার্মাকোলজি। এখন আসি ফার্মাকোলজিক্যালি প্রথমে যাদের আর্লি একদম শুরুতে কিছু মাঝে মাঝে ব্যথা হচ্ছে না, এরকম আমরা বলি যে এনএসআইডি মধ্যে প্যারাসিটামল, একদম প্যারাসিটামল, নাপা প্যারাসিটামল বা হোয়াট এভার প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি। এছাড়া লোকালি কিছু এনএসআইডি অ্যাপ্লিকেশন ট্রপিক্যালি ব্যবহার করার জন্য মলম জাতীয় ব্যবহার করবে, বাট কখনোই মালিশ করবে না। যাদের এইটাতে কাজ হচ্ছে না, তখন আমরা সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্টে এনএসআইডিগুলো, ওরাল এনএসআইডিগুলোতে দিয়ে থাকি। সেইটাও আমাদের চুজ করতে হয়, দিতে হবে যেটা লং ডিউরেশন খেলেও, অনেক দীর্ঘ সময় খেলেও রোগীর কিডনির উপরে ইফেক্ট না করবে। এমন ওষুধ দিব না, কিটোরেলাক জাতীয় গ্রুপের কিছু ওষুধ যেটা অনেকে খেলে অনেক প্রিলিমিনারি আরাম পায়, কিন্তু এটা যদি লং টাইম খাই তা কিডনির জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। অল্প সময় আরামের জন্য দেখা যাচ্ছে আমি দীর্ঘমেয়াদী একটা ক্ষতি করে ফেললাম, সেটা আমরা করা যাবে না। এছাড়াও কিছু রেমেডিস, এটা রোগীদের অনেক বেশি কোয়ারি। হ্যাঁ, হাঁটুর ভেতরে আমরা কিছু সময় স্টেরয়েড ইনজেকশনও দিয়ে থাকি যখন হাঁটুর ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। এইসব কিছু ক্ষেত্রে আমাদের এটার নির্দিষ্ট কিছু ইন্ডিকেশন আছে, সেই অনুসারে দিয়ে থাকি। আচ্ছা, আরও কিছু ভিস্কো
ভিসকোসিটি বাড়ানোর জন্য কিছু আমরা এজেন্ট ব্যবহার করে থাকি, সেটাও করে। রিসেন্টলি হয়তো অনেকেই শুনতেছেন যে স্টিম সেল থেরাপি, পিএসআরপি থেরাপি, এগুলোও ব্যবহার করা হচ্ছে, বাট এগুলো এখনও স্টাডির পর্যায়ে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বেনিফিট হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বেনিফিট হচ্ছে না। অ্যাট দ্য এন্ড যেটা আমরা করি, যাদের একদম অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস হয়ে যাচ্ছে, কোনো ধরনের চিকিৎসাতেই তার ব্যথা কমতেছে না, না মুখের ওষুধে, না ইনজেকশনে, কোনো কিছুতেই না, সেই ক্ষেত্রে এই অ্যাডভান্স রোগীগুলোর ক্ষেত্রে আমরা হাঁটুর সার্জারির পরামর্শ দিয়ে থাকি। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর করে গুছিয়ে বলার জন্য ধন্যবাদ স্যার। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে হাঁটু ব্যথার রোগীদের সাধারণত কী কী নিয়ম মেনে চলা উচিত? এই প্রশ্নটার অ্যান্সার স্যার আপনি আগের প্রশ্নের মধ্যে মোটামুটি কাভার করে ফেলেছেন। তো যদি একদমই শর্ট করে আমরা, মানে আমার যতটুকু মনে আছে আপনার কথা শুনে, যেমন একটা হচ্ছে ওজন কমানো, ব্যায়াম করা নিয়মিত, এক্সারসাইজ করা, নিয়মিত ব্যায়াম, আর নরমাল আর কি বাসায় কি হইতে পারে? আর মানে আর্লি স্টেজ থেকেই কিছু অভ্যাস আমাদের তৈরি করতে হবে। আমরা অনেকেই আমরা আসলে অনেক রোগীকেই আসলে বলি যে আপনি নিচে হাঁটু ভাঁজ করে বসবেন না, সিঁড়ি দিয়ে যত উঠানামা কম করবেন। অনেকেরই আমরা বলি ভারী কিছু তুলবেন, পুরোপুরি বসে নিচে বসে কাজ করবেন না। আসলে এইটা আমরা আর্লি স্টেজে কিন্তু বলা উচিত না। আর্লি স্টেজে যখন বলা উচিত না, রোগীর আর্লি বয়সে সে সব কিছুই করবে। কি করতে হবে? তার ওজনটা কমাতে হবে, হাঁটুর উপরে যেন তার প্রেশারটা না বেশি হয়, তার মাসেলটা বিল্ড আপ করতে হবে। সেই মাসেল যদি বিল্ড আপ থাকে, তার ওজন যদি কম থাকে, সে সব কিছুই করবে। বাট যাদের একদম অ্যাডভান্স হয়ে গেছে, একদম অনেক বেশি হয়ে গেছে, এখন আসলে ওই এক্সারসাইজ বা ওগুলা করে ওজন কমিয়ে কোনো কিছুতেই লাভ হচ্ছে না, তখন আমরা আসলে বলি যে একদম ফুল স্কোয়াট করে নিচে বসতে না করি। বিকজ ওইটা বসলে তার ব্যথাটা আসলে অনেক বেশি বেড়ে যায়। হাঁটুটা যখন একদম ভাঁজ হয়ে যায় তখন প্রেশারটা আরও বেশি পড়ে। বাট আর্লি স্টেজে সে সব করবে, সে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সবই করবে, তাহলে থ্রু আউট দ্য লাইফ সে ভালো থাকবে। স্যার এখানে একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে একজন মহিলা, তার বয়স হয়তো 40+- তো দেখা যাচ্ছে তাকে বাসায় অনেকগুলো কাজ করতে হয়, তার হয়তো ঘর মুছতে হয়, তার হয়তো কাপড় কাচতে হয়, তো এই কাজগুলো অধিকাংশ সময় বসেই করতে হয়। তো যদিও ডাক্তাররা বলেন যে আপনি বসে এই কাজটা করবেন না, দেখা যাচ্ছে তার পক্ষে এটা মানা সম্ভব হয় না। সো তখন আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, নাম্বার 1। আর নাম্বার 2 আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা বলি ঠিক আছে আপনি আপনার ওজন কমান, কিন্তু ওজন কমানোর জন্য আসলে আপনি মানে আমরা কি সাজেস্ট করি রোগীদেরকে? এইটা একটা অনেক বড় হবে, ওজন কমানোর জন্য আসলে এটা তো আসলে নিউট্রিশনিস্টের কাজ। তারপরেও বলি যে আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করা, আমাদের ক্যালোরি অনুসারে, আমাদের বডির একটা ক্যালোরি নিড আছে, সেই অনুসারে আমাদের ক্যালোরিটা কনজাম করা, হ্যাঁ, ক্যালোরিটা খাওয়া, সেই হিসেবে খেলে আসলে দেখা যায় যে ওজনটা আসলে অতিরিক্ত কখনো বেড়ে যায় না। এটা একটা জিনিস। আর জিনিস হলো অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আর্লি লাইফ থেকেই আমাদের হাঁটুর যত্ন নেওয়া, এক্সারসাইজটা অভ্যাস করা, সেটা আর্লি স্টেজ থেকে। আর্লি স্টেজে জীবনের প্রথম পর্যায়গুলোতেই যদি আমরা হাঁটুর মাসেলটা বিল্ড আপ করতে পারি, এক্সারসাইজটা নিয়মিত করতে পারি, তাহলে এই লেট স্টেজে এসে তার এই সমস্যাগুলো হয় না। আর আরেকটা জিনিস যেটা বললেন, হ্যাঁ, 40 বা 45 বছর বয়সে কারো যদি আসলেই অস্টিওআর্থ্রাইটিসটা বেশি ডেভেলপ করে যায়, তখন আসলে এই জিনিসগুলো অ্যাভয়েড করা ভালো। যেমন ঘর নিচে না বসে সে একটু দাঁড়িয়ে ফোর মপ দিয়ে এগুলো দিয়ে চেষ্টা করলো। তারপরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি অসহায় হয়ে যায়। যেমন একজন রাজমিস্ত্রি এই সমস্যা নিয়ে যদি আমার কাছে আসে, এখন তার ফাংশনটাই, কাজটাই ওইটা, আমি কিন্তু তার কাছ থেকে তাকে আসলে অ্যাভয়েড করা অনেক ডিফিকাল্ট। সারা জীবন সে এই কাজটা করে সেই সব ক্ষেত্রে এক্সারসাইজ আর ওষুধের মাধ্যমে যতটুকু তার লাইফস্টাইলটাকে একটু বেটার করা যায় সেটাতে আমরা চেষ্টা করি। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হাসপাতালগুলোতে আমরা রোগীদের জন্য সব ব্যায়ামের কথা বলছি, যে আপনি যখন আপনার ডেভেলপ করে গেছে, আপনি ওষুধও খাচ্ছেন, সাথে আপনি ব্যায়ামও করতেছেন। সো এই ব্যায়াম শেখানোর জন্য তাদের কোনো আলাদা ফিজিওথেরাপিস্ট প্রয়োজন আছে কিনা? এটা অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট একটা হসপিটালে বা আমাদের আউটডোর ক্লিনিকের জন্য। এখন আসলে অনেক সেন্টার, অনেক বড় বড় হসপিটালগুলোতেই ফিজিওথেরাপির একটা ডিপার্টমেন্ট আছে। আমরা ইনভেরিয়েবলি পেশেন্টদের বলি যে আপনার ব্যায়ামটা প্রাথমিক অবস্থাতে তাদের কাছ থেকে শিখে আসেন, কিছু ব্যায়ামগুলো রেগুলারলি 5 to 7 days করে আসেন, দেন আপনি এটা বাসায় প্র্যাকটিস করতে থাকেন এভাবে। তো সেই জন্যে প্রত্যেকটা সেন্টারেই আসলে একজন মানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট একটা এসেনশিয়াল একটা জিনিস। জি স্যার, অর্থোপেডিক্স ফ্যাকাল্টিতে মানে আপনার চেম্বারে যে রোগীগুলো আসে,
তো এদের জন্য দেখা যাচ্ছে যে কথাগুলো আপনি এখন বলছেন, এগুলো ওই তথ্যগুলো তো অবশ্যই জরুরি। সো এগুলো পেশেন্ট এডুকেশনের পার্ট। এখন এই তথ্যগুলো তারা আসলে কোথায় পাবে? মানে খুব অনেকগুলো যদি আমি ইন্টারনেটে সার্চ করি, দেখা যাচ্ছে অনেকগুলোই ইংরেজির বাংলা অনুবাদ, এবং এটা নির্ভর করার মতো না। তো দেখা যাচ্ছে যে এই তথ্যগুলো পাওয়ার মানে কোনো সোর্স কি আছে কিনা, যেটা কিনা মানে আমাদেরকে হেল্প করতে পারে পেশেন্ট হিসেবে? সোর্স তো এখন আসলে ইন্টারনেটের যুগ, আপনি চাইলে সার্চ করে অনেক কিছু ইউটিউবেও দেখতে পারেন, অনেক ভিডিওস দেখতে পারেন, গুগলেও দেখতে পারেন। তারপরেও যদি মনে হয় যে প্রিলিমিনারি একজন ফিজিশিয়ান যার সাথে আপনি দেখাচ্ছেন, ফিজিশিয়ানই আসলে বলে দেয় যে কিভাবে আপনার এক্সারসাইজগুলো করতে হবে, কিভাবে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, কিভাবে চলতে হবে। আসলে প্রিলিমিনারি এডুকেশনটা যদি আপনার মনে হয় যে ইউটিউবের সোর্সটা বা গুগলের সোর্সটা আপনার কাছে বুঝতেছেন না বা অথেন্টিক না, প্রিলিমিনারি স্টেজে আপনি একজন ফিজিওথেরাপিস্ট অথবা ফিজিশিয়ান যে কারো কাছ থেকেই এই পেশেন্ট এডুকেশনটা নিতে পারেন, তথ্যটা নিতে পারেন। স্যার এবার একটুখানি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট টাইপের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে সব রোগীরা আমাদের কাছে আসেন তাদেরকে আমরা ইনভেস্টিগেশন দিই, এবং এই ইনভেস্টিগেশন তিনি করে আসবেন কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে। আবার ডায়াগনস্টিক সেন্টারের সাথে ডাক্তারের সম্পর্ক, এই যে ট্রায়াঙ্গেল টাইপের বা এই ত্রিভুজ যে সম্পর্কটা, সো এইখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসতে পারে কিনা, বা যদি আসে সেক্ষেত্রে ডাক্তার আসলে এটাকে কীভাবে এড়াতে পারেন? এটা তো ইনভেরিয়েবলি আসতেছে আসলে। মানে আপনি একটা ইনভেস্টিগেশন, আমি একটা এক্সরে দিলাম, আমি একটা সিটি স্ক্যান বা একটা এমআরআই দিলাম, তো সেই ইনভেস্টিগেশনের যে পার্সেন্টেজটা আপনার কাছে চলে আসতেছে, সো এটা তো নিঃসন্দেহে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে এটা আমি কীভাবে আসলে এড়াইতে পারি, বা একজন ডাক্তার হিসেবে এটা মানে নিজেকে পরিচ্ছন্ন রাখা আসলে কীভাবে সম্ভব? এইটা মোরালি আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনি কিভাবে সোশ্যালি মোরালি আপনি কিভাবে ডেভেলপড হয়েছেন, আসলে আপনি এটা ইনভলভ হবেন কি হবেন না, এটা পার্সোনাল আসলে চয়েসের উপরে ডিপেন্ড করে। ডাক্তারদের আসলে এখানে ইনভলভ না থাকাটা খুব বেশি জরুরি। বাট আমাদের সোসাইটিতে বা স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে কিছু দুষ্ট চক্রের মধ্যে পড়ে আছে আসলে, সেটা থেকে বেরোনোটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট কারো যদি সদিচ্ছা থাকে এটা পসিবল, একদম অসম্ভব সেটা নয়। স্যার একটা সম্পূরক প্রশ্ন স্যার এই টপিকটা নিয়ে, সেটা হচ্ছে যে বিদেশে আসলে বিষয়গুলো কীভাবে ডিল করা হয়। যে অনেক সময় দেখি যে কোনো একজন ডক্টর সে এত ডলারের বেশি কোনো গিফট অ্যাকসেপ্ট করতে পারবেন না, বা যদি কেউ অ্যাকসেপ্ট করেন তাহলে তাকে শাস্তির সম্মুখীন হইতে হবে, এমন অনেকগুলো ব্যাপার আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি। তো এইগুলো আসলে বাংলাদেশে কি এর প্রয়োগ সম্ভব কিনা, আপনার কি মনে হয় স্যার? অবশ্যই সম্ভব। এটা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তাহলে অবশ্যই সম্ভব। স্যার একদম শেষ প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে স্যার অর্থোপেডিক্স সাবজেক্টে যেসব নবীন ক্যারিয়ার করতে চায়, আমরা প্রায়ই শুনি যে অর্থ মানে অর্থোপেডিক্সেই মূলত অর্থ আছে। সো মানুষজন অনেক সময় মনে করে যে আমি কম পরিশ্রমে এই সাবজেক্টে আসবো, অনেক টাকা পয়সা আয় করবো। তো দেখা যাচ্ছে যে এইখানে মানে এই যারা নবীন বা যারা ক্যারিয়ার চয়েস করতেছে এখনো, এইসব মানুষদের জন্য আপনি আসলে কী বলবেন এই সাবজেক্টে? ফার্স্ট কথা বলতেছি, আপনি যেটা বললেন অর্থ এই থিঙ্কিংটা থাকা যাবে না আর কি। সাবজেক্টের প্রতি বা এই অর্থোপেডিক্সের যে কাজগুলা হয় বা যে সার্জারিগুলো হয় এর প্রতি কারো যদি মেডিকেলে পড়ার সময় বা ইন্টার্নি করার সময় একটা ভালোবাসা বা আগ্রহ জন্মায়, অ্যাফেকশন জন্মায়, তাহলে এই সাবজেক্টে ক্যারিয়ার করা উচিত। একটা হিউজ সাবজেক্ট, ভ্যারাইটি অফ সার্জারি, অনেক ব্রাঞ্চ এখন চলে আসতেছে, কাজ করার অনেক সুযোগ, নতুন কাজ করার অনেক সুযোগ। অবশ্যই একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট, মানুষকে অনেক বেশি বেনিফিট দেওয়ার মতো। একজন পেশেন্ট হাত পা ভেঙে নিয়ে চলে আসছে, আপনি তাকে ইমিডিয়েট যে রিল্যাক্স, আমাদের সাথে রোগী ভেঙে আসলো, অজ্ঞান হয়েছিল, সে আমার কাছেই সুস্থ হয়ে গেল। আপনি হয়তোবা 14 দিনের মধ্যে, 1 মাসের মধ্যেই পেশেন্টটাকে মোবাইল করে তার কাজে ফিরিয়ে দিতে পারলেন। এটার মধ্যে এক ধরনের পরিতৃপ্তি ডাক্তারদের পাওয়ার অনেক বেশি সুযোগ আছে। সো যদি সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে সেই থেকে অর্থোপেডিক্সে আসা উচিত, কিন্তু অর্থে এখানে অনেক বেশি সেই থিঙ্কিং থেকে নিয়ে আসা উচিত না, তাহলে আসলে সাবজেক্টের উন্নতি হয় না, সোসাইটির উন্নতি হয় না। স্যার অনেকক্ষণ ধরে আমাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ব্যস্ত সময়ের ফাঁকে যতখানি সময় আমাদেরকে দিয়েছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি অল্প সময়ে যতটুকু আপনাদের বোধগম্যভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি যতটুকু আপনাদের উপকার হবে এটা আমি নিজেকে ধন্য মনে করব।
আর এর মাঝখানে যদি কোনো স্লিপ অফ টাং আমার কোনো মিস ইনফরমেশন চলে যেয়ে থাকে তাহলে এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানটিকে উপভোগ করবার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।